গত রবিবার বাস্তবের আড়ালে পরিবারের সাথে শেয়ার করা হয়েছে নিউ ইয়ার স্পেশাল এপিসোড নিশির ডাক। যারা এখনও শোনোনি তাড়াতাড়ি গিয়ে শুনে এসো আমাদের ইউটিউব চ্যানেল বাস্তবের আড়ালে। সাথে ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্ক দেওয়া রয়েছে। আর আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক সেক্স ওয়ার্কারের ঘটনা, যিনি পেশার সাথে জড়িত থাকার সময় তার সাথে এক অদ্ভুত এবং ভয়ানক ঘটনা ঘটে। তিনি তার প্রাণ হারাতে হারাতে বেঁচে ফেরেন। তোমরা শুনছো বাস্তবের আড়ালে, পর্ব 47, সাথে আমি সাগর। তাহলে বন্ধুরা মনে রাখতে হবে, এখানে শুধু ঘটনা নয়, ঘটনার সাথে ভয়ও পাওয়া যায়। ঘটনাটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্কদের জন্য। ঘটনায় পরিচয় গোপন রাখার জন্য নাম এবং জায়গার নাম বদল করে দেওয়া হয়েছে। আশা করি সেটা নিয়ে শ্রোতা বন্ধুদের কোনো আপত্তি থাকবে না। তাহলে বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে সোজা ঘটনায় যাওয়া যাক। আমার নাম সহেলি। এখন আমার বয়স 29 বছর। 21 বছর বয়সে বাবা মাকে হারিয়ে আমি বাড়ির দারিদ্রতা এবং সংসার ভারের কারণে কলকাতার এক রেড লাইট এরিয়ায় কাজ করি। 4 বছর কাজ করে অনেক খারাপ পরিস্থিতিরই সম্মুখীন হয়েছি আমি। কিন্তু আমার এই অভিজ্ঞতা এতটা ভয়ানক যে আমি আমার বোন এবং বান্ধবী ছাড়া আর কাউকে বলে উঠতে পারিনি। আমার বোন তোমাদের চ্যানেলের অনেক ঘটনা শুনেছে। সে আমাকে অনেক করে বলায় আমার সাথে ঘটা এই ভয়ানক ঘটনা তোমাদের উদ্দেশ্যে লিখতে বসলাম। জানি না কতটা গুছিয়ে লিখতে পারবো, তাও চেষ্টা করছি। কোনো ভুল ত্রুটি থাকলে নিজের মতো করে গুছিয়ে নিও, আর ঘটনা পাঠ করার সময় অ্যাড্রেস পাল্টে নিও। এই ঘটনা আজকে লিখছি তাদের উদ্দেশ্যে যারা আমার মতো চাপে পড়ে কিংবা আর্থিক পরিস্থিতির সম্মুখীন হয়ে এই রকম কাজের সাথে যুক্ত হয়ে যায়। সব ঘটেছিল 2022 সালে পুজোর সময়। পুজোর সময় লোকেরা নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য অ্যাপের মাধ্যমেও কলগাল খুঁজে থাকে। আমি সেরকমই একটা ক্লায়েন্ট খুঁজে পেয়েছিলাম। আমরা এই কাজের জন্য সাধারণত হোটেলে গিয়ে থাকি, কারণ নিরাপদে কাজ সারাও হয়ে যায় আর পুলিশেরও কোনো ভয় থাকে না। একদিন ক্লায়েন্টের মেসেজ এলো। নাম বলল না, বয়স বলল 30। নাম জেনেই বা কী হবে, কাজের পর টাকা পাওয়া নিয়ে কথা। সেই সময় এসব ঘাটতেও যেতাম না। কোথায় যেতে হবে জিজ্ঞাসা করায় সে বলল হোটেলে মিট করি, ভালো পেমেন্টও করব। আমি রাজি হলাম, কারণ পুজোর সময় কার না টাকা লাগে। তিনি একটা পুরনো হোটেলের অ্যাড্রেস দিলেন। সেই সময় কলকাতার এক নাম করা পুরনো হোটেল। সন্ধ্যাবেলায় সময় মতো পৌঁছে গেলাম। ক্লায়েন্ট রুম নাম্বার আগেই বলে দিয়েছিল, তাই ওখানে পৌঁছে রিসেপশনে জিজ্ঞাসা করায় যে রুম নাম্বার 33 কোন দিকে। সে যাওয়ার রাস্তা বলে দিল। পৌঁছে দেখি রুমটা খোলা, রুমের সব লাইট নেবানো, মোমবাতি জ্বলছে। যৌন মিলনের জন্য লোকটা এমন পারফেক্ট পরিস্থিতি তৈরি করে রেখেছে। এরপর শুরু হলো কিছুটা কথোপকথন। কথাবার্তা বলতে বলতেই আমরা কখন নিজেদের অজান্তে খুবই কাছে চলে এসেছি কেউ জানে না। এই প্রথমবার কেউ সেক্স করার আগে আমার সাথে এতক্ষণ গল্প করলো। দুজন দুজনের ঠোঁট স্পর্শ করেছি। ঠিক এমন সময় মনে হলো কোনো বরফ জমা হাত আমার পিঠে এসে ঠেকল। আমি চমকে উঠলাম, কিন্তু তখন খেয়াল করলাম কারোর হাত পিছনে থাকারই কথা নয়, কারণ লোকটা নিজের হাত দিয়ে আমার 2 হাত চেপে ধরে আমার কাছে বসে রয়েছে। আমি ব্যাপারটা সম্পূর্ণ মনের ভুল ভেবে পুরোপুরি ইগনোর করে দিলাম। সেক্সের সময় সব নর্মাল লাগছিল। তিনি আমার গলা এবং বুকের কাছে কামড় বসাতে লাগলেন। আমার ব্যথা হচ্ছিল ঠিকই, কিন্তু পেমেন্ট ভালো পাওয়াতে আমি কিছু বললাম না। কিছুক্ষণ পর আবার আমার শরীরে একটা ঠান্ডা হাত লাগলো। এটা অন্য কারোর হাত, যেন কেউ আমাদের মাঝে ঢুকতে চাইছে। আমি চমকে উঠে বললাম, কে? লোকটা ইয়ার্কি ভেবে হেসে বললেন, আরে আমি। এখন আবার এখানে অন্য কারোর দরকার আছে নাকি? আমি কথা না বাড়িয়ে মজার ছলে ব্যাপারটা এড়িয়ে গেলাম, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারলাম যেন কোনো অদৃশ্য হাত আমার স্তন স্পর্শ করেছে, বুকের উপর হাত বোলাচ্ছে। ঠান্ডা নিঃশ্বাস আমার কানের কাছে পড়তে লাগলো। আমি ভয় পেলাম, কিন্তু সেক্সের সময় ব্যাঘাত ঘটলে ক্লায়েন্ট খুব রেগে যায়। তাই কাজ শেষ করাও চুপ করে সেক্স করতে লাগলাম। লোকটাকে কিছু জানতেও দিলাম না, কিন্তু সেক্স চলাকালীন অনবরত আমার গায়ে স্পর্শ হতে লাগলো সেই ঠান্ডা হাত। কাজ কমপ্লিট হতেই তিনি টাকা দিয়ে বেরিয়ে গেলেন, কিন্তু আমি তখন রুমের মধ্যে অন্য কারোর উপস্থিতি টের পাচ্ছিলাম। কেউ যেন আমার পাশে বসে আছে। কাঁধের উপর স্পষ্ট ঠান্ডা নিঃশ্বাস অনুভব করলাম। ভয় তাড়াতাড়ি জামাকাপড় পরে রুম দিয়ে বেরিয়ে গেলাম। হোটেল থেকে বেরানোর সময় লবিতে রিসেপশনিস্ট নিজে থেকেই বলল,
সাবধান, রুম ৩৩-এ কেউ থাকে না। আজ অনেক বছর পর আপনি প্রথম এলেন। আমি জিজ্ঞাসা করলাম, কেন? কেউ থাকে না মানে? ব্যাপারটা বুঝতে পারলাম না, একটু খুলে বলুন তো। সে বলা শুরু করলো, ৮ বছর আগে এই রুমে একটা মেয়ে একটা ছেলেকে হত্যা করে। পরে জানা গিয়েছিল ছেলেটা নাকি তাকে রেপ করার চেষ্টা করেছিল। সে সেলফ ডিফেন্সে তাকে হত্যা করে। তারপর থেকে ওই রুমটিতে যারা গেছে তারা কেউ থাকতে পারেনি। লোকে বলে কোনো অজানা কেউ রুমে নাকি ঘুরে বেড়ায়। আর অনেক মেয়ে এটাও বলেছে রুমে ঘুমানোর সময় তারা নাকি ফিল করেছে কেউ সেখানে আছে বা তাদের গায়ে খারাপভাবে হাত দিচ্ছে। আমি তখন তাকে কিছু বুঝতে না দিয়ে হেসে উড়িয়ে দিলাম। রাস্তা দিয়ে বাড়ি অবধি আসার সময় আমার কেন জানি না মনে হচ্ছিল কেউ আমাকে ফলো করছে, কিন্তু বারবার পিছন ঘুরেও কাউকে দেখতে পাইনি। মনের ভুল ভেবে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে রান্না করে বোন আর আমি খেয়ে শুয়ে পড়েছি। রাত কটা বাজে জানা নেই। হঠাৎ ঘুমের ঘোরে আমার শরীরে এক অদ্ভুত স্পর্শ অনুভব করলাম, যেন কেউ আমার শরীরে হাত বোলাচ্ছে। ঘুম ভেঙেছে কিন্তু পুরোপুরি না। অর্ধেক জাগা এবং ঘুমন্ত অবস্থায় অনুভব করলাম কেউ আমার পায়ের নিচ থেকে হাত বোলাতে বোলাতে তলপেটের কাছে আসছে। আমি এক ঝটকায় উঠে বসি। কেউ নেই, কোথাও কেউ নেই, কিন্তু সেই ঠান্ডা অনুভূতি পরিষ্কার বুঝতে পারছি। সেই রাতে আমার কিছুতেই ঘুম এলো না। মাঝে মাঝে মনে হতে লাগলো খাটের চারপাশে কেউ ঘুরে বেড়াচ্ছে। ভয় একটা চাদর বার করে নিজের গায়ে নিলাম আর বোনের গায়ে দিয়ে দিলাম। জেগেই ছিলাম, কখনো ফোন ঘাঁটছি, আবার কখনো জানলা দিয়ে ঘরে এসে পড়া আলোর দিকে চুপ করে তাকিয়ে থাকি। হঠাৎ কানের কাছে কেউ ফিসফিস করে বলল, তুই আমার জায়গায় কি আমাকে জাগিয়েছিস? এখন আমি তোর শরীর পুরো উপভোগ না করে ছাড়বো না। আমি চিৎকার করে লাইট জ্বালিয়ে দিলাম। আমার চিৎকারে বোনের ঘুম ভেঙে গেছে। কোথাও কেউ নেই। আমি ভয় পেয়েছি দেখে বোন এক গ্লাস জল এনে দিল। কি হয়েছে জিজ্ঞেস করায় আমি তখন ওকে কিছুই জানালাম না। পরের দিন থেকে কন্টিনিউ এরকম হতে লাগলো। একদিন আমি কাজে গেছি। ক্লায়েন্টের সাথে থাকার সময় মনে হচ্ছে কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে। এখানে তোমরা বলতে পারো এটা সম্পূর্ণ আমার মনের ভুল। আমিও সেটা ভেবে নিয়েছিলাম, কিন্তু এখনও এক অদ্ভুত ঘটনা ঘটা বাকি ছিল। ক্লায়েন্ট সেক্স করা শুরু করেছে ঠিক এমন সময় আমি আর তিনি দুজনেই শুনতে পেলাম এক কথা, ও আমার, ছাড় বলছি, না হলে আজকে তুইও প্রাণে বাঁচবি না। ক্লায়েন্ট আওয়াজটা শোনা মাত্র ভয় পালিয়ে গেল। আবার আমি আমার শরীরে সেই স্পর্শ অনুভব করলাম। হঠাৎ আমার হাত, বুক আর পিঠ জ্বালা করতে লাগলো। আয়নার দিকে তাকাতেই ভয় আতঙ্কিত হয়ে উঠলাম। দেখলাম আমার হাত, বুক আর পিঠের উপর একাধিকবার আঁচড়ের দাগ। আমার সমস্ত শরীর জ্বালা করতে শুরু করলো। আমি জামাকাপড় পরতে যাব ঠিক এমন সময় এক ধাক্কার অনুভূতি হলো। খাটে পড়ে যেতেই অনুভব করলাম কেউ যেন আমার শরীরের উপর উঠে বসেছে। আমার বুক এবং যৌনাঙ্গের কাছে আমি স্পর্শের অনুভূতি পেলাম। আমি উঠতে চেয়েও উঠতে পারছি না। খুব ঠান্ডা লাগছে, সাথে পুরো শরীরে যৌন মিলনের অনুভূতিও বাড়তে লাগলো। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে গেলাম। সকালে যখন আমার চোখ খুলল আমি নিজেকে সেই হোটেলের রুমে খুঁজে পেলাম। বিছানা ছেড়ে উঠতে যাব ঠিক সেই সময় যৌনাঙ্গের কাছে ব্যথার অনুভূতি পেলাম। খুব যন্ত্রণা করছে সারা শরীর। আয়নার দিকে তাকাতেই বুকের কাছে লাল ছোপ দাগ দেখতে পেলাম। কোনো রকমে বাড়ি ফিরে আসি। সারা রাত বাড়ি না আসায় বোন খুব ভয় পেয়ে যায়। আমাকে সামনে দেখে জড়িয়ে কাঁদতে থাকে। আমিও কেঁদে ফেলি। সেদিন রাতেও এক জিনিস হয়। এভাবে চলল আরও 5 দিন। কোনো উপায় না থাকায় আমি চুপ করে সহ্য করে যাই। কাজও ছেড়ে দিলাম, কিন্তু আর সহ্য করতে না পারায় কাঁদতে কাঁদতে বোনকে সবটা বলে ফেলি। সেও কেঁদে ফেলে। এরপর আমার কাজের ওখানে এক বান্ধবীকে সবটা জানাই। তারপর সে আমাকে আর বোনকে বর্ধমানের কাছে তার চেনা জানা এক ওঝার কাছে নিয়ে যায়। ওঝা সবটা শুনে বলে ওরা খারাপ আত্মা, নিজের কুকর্মের ফলে মৃত্যু হয়েছে, তাই সে মুক্তি পায়নি। সে নিজের শরীরের খিদে মেটানোর জন্য তোমাকে ব্যবহার করছে। তারপর তিনি ঝাড়ফুঁক করে আমাকে আর আমার বোনকে 2টো তাবিজ দিল। তারপর তিনি বললেন, কালী পুজোর অমাবস্যা না যাওয়া অবধি ওইটা যেন আমাদের শরীর থেকে কোনোভাবেই আলাদা না হয়, না হলে আমি আর আমার বোন দুজন প্রাণ হারাতে পারি। ওনার কথা মতো আমি আর আমার বোন দুজন তখনই সেটা পড়ে নিই। তারপর তিনি বললেন, যা হওয়ার তা হয়ে গেছে, এরপর কিছু হবে না, কিন্তু আমি ভুলেও যেন সেই হোটেলের কাছে আর না যাই। এরপর আমি আর কোনোদিন সেক্স ওয়ার্কারের কাজে যাইনি। এখন আমার জীবন পুরোপুরি বদলে গেছে। আমার বিয়ে হয়েছে আর আমার এক ছেলে আর এক মেয়েও আছে। এখন আমি একটা ছোট মুদিখানার দোকান চালাই।
আর আমার বোন ব্যাংকে কাজ করে। তোমার গলা শুনে আমার দিয়ে ছোট বলে মনে হলো, তাই ভাই বলে সম্বোধন করলাম। এই ঘটনা চ্যানেলে পাঠ করে শুনিও, যাতে অন্য মেয়েরাও সাবধান হয়। আমি এই কাজকে কোনোদিন ছোট করি না, কারণ আমরা যেমন পেটের জ্বালায় কাজটা করতে বাধ্য হই, ঠিক তেমনি যারা আমাদের কাছে আসে তারাও শরীরের জ্বালা নেভাতে আসে। আশা করি আমাদের এই কাজের জন্য হয়তো বাইরে থাকা কিছু ভালো মেয়েরা ধর্ষণের হাত থেকে রক্ষা পায়। না হলে হয়তো আজ আমাদের দেশে অনেক 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 মেয়েরা ধর্ষণের শিকার হতো। আর যদি কেউ এমন থেকে থাকো যারা আমাদের পেশার সাথে জড়িত, তাহলে বোন হিসাবে একটাই কথা বলবো, কখনো কোনো হোটেলে যাওয়ার আগে চেক করে নিও সেই হোটেল কেমন। কারণ আমার মতো আর কারোর সাথে এমন ঘটনা হোক, সেটা আমি কখনোই চাই না। ঘটনাটা ভালো লাগলে একবার জানিও। আমার জানা অনেক ঘটনা আছে যা আমার মা বাবা এবং প্রতিবেশীর মুখে শোনা, সেটাও আমি লিখে পাঠাবো। আশা করি তোমাদের চ্যানেল আরও বড় হবে। আর বড় দিদি হিসাবে আমার আশীর্বাদ তোমার সাথে থাকলো।